আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা হয়তো ভাবছেন যে আমি কি বললাম হেডলাইনে এবং ব্যানারে, যমুনায় কি রক্ত ঝরবে কিনা। ভাইরা, ভয় পায়েন না, আমি আপনাদের বন্ধু মানুষ, এত খারাপ না। তো রক্ত ঝরবে কিনা, রক্ত কিন্তু বিভিন্ন প্রকার রক্ত। একটা হচ্ছে যে আপনার খুন খারাপির রক্ত, একটা হচ্ছে যে প্রেমিকাকে প্রেমিকের বা প্রেমিককে প্রেমিকার রক্তে লেখা চিঠি, হাত কেটে রক্ত নিয়ে রক্ত লেখার চিঠি। অবশ্য আমি আমার জীবনে প্রেমিকাকে চিঠি পাঠিয়েছিলাম রক্ত লেখা, তবে সেটা ছিল মুরগির রক্ত। মুরগির রক্ত নিয়ে লিখছিলাম আই লাভ ইউ। আর একটা হচ্ছে হৃদয়ের রক্তক্ষরণের রক্ত। সেইটাই হচ্ছে যে মূল বিষয়, হৃদয়ের রক্তক্ষরণ। আজকে যখন যমুনাতে উঠবেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান, এরপর থেকেই শুরু হবে আসলে একটা বিশেষ খেলা। সেখানে আপনার সাসপেন্স থাকবে, থ্রিলার থাকবে, হাসি থাকবে, ঠাট্টা থাকবে, নাটক থাকবে অগণিত। এটা আরেক ক্লাউনের রাজ্যে আমরা ঢুকবো। তো কারণ হচ্ছে যে আপনারা গতকালকেই দেখলেন যে এনসিপি ওনারা গিয়ে এইবারই জুলাই সনদ, এই যে গতকালই জুলাই সনদে স্বাক্ষর করেছেন। তাদের দাবি দুইটা, শপথ নিতে হবে। তো একটা হচ্ছে যে সংসদীয় সদস্য হিসেবে, আরেকটা হচ্ছে জুলাই চার্টার মাটার ফাটার এগুলা করবে, জুলাই সিডিআই করবে, এগুলা নিয়ে। কিন্তু বিএনপির নেতাদের কথাবার্তায় যা বোঝা যাচ্ছে তাতে ওনারা ওই দিকে যাইতে রাজি নেই। সেটা ভবিষ্যৎ বলবে যে কি হবে আসলে। আর 4টার পরেই আমরা বলতে পারবো, 4টার সময় আমরা শুরু করব, বলতে পারবো যে আসলে কি ঘটছে, শপথ অনুষ্ঠানে কি ঘটছে, এটা আমরা 4টার দিকেই বলতে পারবো। তো এই যখন পরিস্থিতি, জামাতও বসে আছেন যে কি হবে। এদিকে আপনারা জানেন যে জামাত বলেছে যে ওনাদের সংসদ সদস্যরা নিবেন না শুল্কমুক্ত গাড়ি। বিএনপি এখন বড় বিপদে। এরপরে যদি আপনার দ্বিতীয় শপথ না হয়, তাহলে এনসিপি বিশাল আন্দোলনের ডাক দিবেন, প্রয়োজনে রাস্তাঘাট ফাটিয়ে ফেলবেন ওনাদের লক্ষ কোটি 4 কোটি স্টুডেন্ট নিয়ে। যদি ওনারা ভোট পেয়েছেন মাত্র 3%, 3% আপনার টোটাল ভোটের কত পার্সেন্ট পেয়েছেন আপনার দেখেন। আমার মনে হয় না 2 লাখ ভোটও টোটাল হয়েছে ওইগুলো, টোটাল ভোট কাস্টিং এর সরকারি হিসাবে। এখন তাহলে কি হবে, কেন আমি বলছি হৃদয় রক্তক্ষরণ? কারণ তারেক জিয়ার সামনে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে যে ওনার সাথে বর্তমানে আছেন এই যে লন্ডন ফেরত কিছু লোক, যারা ছোটখাটো পদ নিয়ে হইলেও যমুনার আশপাশে থাকতে হবে, এই ওনাদের ব্যাপার। তারেকও তাদের প্রতি প্রীত, কারণ 17 বছর তাদের সাথেই বেঁচে ছিলেন। এরপরে আছেন উনি ওই যে স্কাইপে কথা বলতেন, স্কাইপে কথা বলতেন কিছু ওই যে কি তুর্কি তরুণ বা তরুণ তুর্কি বা ইসরায়েলি তুর্কি বা ওই যে পাকিস্তানি তুর্কি যারা আছেন আর কি, ইয়াং জেনারেশন, এদের একটা গ্রুপ। আর একটা আছেন যে ওনার মায়ের বাবার সাথে রাজনীতি করা গ্রুপ। এই 3 গ্রুপের টানাপোড়েনে ওনার অবস্থা ত্রাহি ত্রাহি। আচ্ছা, এর ভিতরে আবার নতুন আরেকটা গ্রুপ আছে, যেটা হচ্ছে ফুল গ্রুপ। আপনারা আমাদের চিটাংয়ের যারা আছেন তাদের হয়তো মনে থাকতে পারে, আমাদের একজন মেয়র মেয়র নির্বাচিত হওয়ার পরে টানা 2 বছর সারা চিটাং শহরের আনাচে কানাচে আপনার প্রতিদিন একটা করে গেট উঠতো, উনি একটা করে সংবর্ধনা নিতেন। মনে আছে নিশ্চয়ই। তো সেই রকম একটা ফুল গ্রুপ আছে, কারোর সাথে কারো যোগাযোগ নেই। তো এখানে মন্ত্রী পরিষদ উনি ঘোষণা দিয়েছেন যে মন্ত্রী পরিষদে উনি 3 ভাগের 1 ভাগ রাখবেন ওনার মা বাবাদের গ্রুপ, 1 ভাগ, আর 2 ভাগ থাকবে এই তুর্কি তরুণ গ্রুপ। আর এর ভিতরে তো ভাই লন্ডন গ্রুপ আছেই, বুঝা দেখেন এরা তো আছে, কারণ এরা এত বছর ওনাকে এখানে পালছে, ওনার সাথে থাকছে, বিভিন্ন মিটিং মিছিলে গেছে, অনেক কিছুই করছে। ওরা তো আছে, ওদের একটা দাবি আছে যে আপনি আমাদের সাথে থাকছেন, বসছেন, উঠছেন, খাইছেন, আপনি আমাদের জন্য কিছু করবেন না। সুতরাং এটা তো ফালাইতে পারবে না। এই গ্রুপের কার ঠেলায় যে কোথায় যাবে সেটা বোঝা বড় মুশকিল। আর এইদিকে জামাত আছে তলে তলে একটা প্ল্যানিং। ধরেন যদি জামাত দেখে যে তাদের কথা মতো বা তারা যা চাইছিল তা হচ্ছে না, তখন কি করবে, তারা একটা আওয়াজ বাজানোর চেষ্টা করবে। আবার এটাতে ইন্ধন দিবে কারা? সেই বিএনপির ওই যে গ্রুপ, বিভিন্ন গ্রুপের যারা তো পাইলো তারা পাইলো, আর যারা পায় নাই তারা
হাই হাসান করতে করতে জামাতে বলে যে, আপনারা নাড়া দেন আমরাও দেখি। এই হচ্ছে যে অবস্থা। এখন আপনি বলতে পারেন যে ভাই এইভাবে অবস্থা কি হবে? হ্যাঁ, তারেক জিয়ার বর্তমান অবস্থা ঠিক জিয়া রহমানের আমলের মতো। অনেকে হয়তো জানেন না, বা বইপত্র যারা পড়েন তারা সকলেই জানেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে আওয়ামী লীগের অবস্থা আজকের এরকম ছিল, এখন যেরকম এর চেয়ে আরো বেশি খারাপ ছিল। যদিও তখন শক্তিশালী গ্রুপ ছিল, বাকশাল ছিল, কিন্তু এরপরে যখন আপনার মুস্তাক ছিলেন, এরপরে আসলেন সায়েমের পরে জিয়া রহমান নিলেন। জিয়া রহমান ক্ষমতায় নেওয়ার পরে কিন্তু জিয়া রহমান সর্বপ্রথম কাজটা যেটা করলেন, জামাতি ইসলামকে রাজনীতিতে সর্বপ্রথম স্থান করে দিলেন। আওয়ামী লীগ ছিল না তখন, বাকশাল ছিল। তো এদের দিলেন। এর মধ্যে আবার বাকশাল দুই গ্রুপের, মহিউদ্দিন গ্রুপ আর রাজ্জাক গ্রুপ, দুই গ্রুপ হয়ে গেল, দুই টুকরা। তখন এদিকে মৌলবাদীদের এটা জিয়া রহমান তখন আবার এই এই গ্রুপটারে, মৌলবাদী বলতে এই জামাত গ্রুপটারে ঠেকানোর জন্য ইনকলাবের যে মান্নান সাহেব ছিলেন তারে আইনা দাঁড়া করাইলেন। মানে ঠিক যেমন জামাতরে ঠেকানোর জন্য আপনার হেফাজত, সেম কাহিনীগুলো। এই যখন অবস্থা, কোনো কিছু টালমাটাল, কারণ জামাত চাইতেছে যে মানে এটা এমন একটা পরিস্থিতিতে আসুক যে ওরা একটা যে জিন্না টুপি বা জিন্না ড্রেস পরবে বাংলাদেশের মানুষ। এবং বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু এখন এই 17 মাসে যা সেম কাহিনী হয়েছিল, কিন্তু পুলিশ প্রশাসন অমুক তমুক সব জায়গায় জামাতের লোক ভরপুর ছিল। কারণ জামাতের লোক তো আগে থেকেই ছিল, যুদ্ধের পরে যারা জামাত করতো ওই সময় তারাই এখানে ঢুকে গেল। আবার ঠিক আর এই জামাতের এই ব্রেন, কারণ হচ্ছে 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধ, পাকিস্তানি আর্মির চেয়ে সারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চালাইছিল এই জামাত। আর এই জামাতের কাছে ছিল পুরো প্ল্যান, তারাই যেখানে যেখানে যাইতে বলছে সেখানে সেখানে গেছে পাকিস্তানি বাহিনী। তারা তো একটা পুরো যুদ্ধ পরিচালনা করছে 9 মাসের, সেটা তাদের কাছে সেই অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতায় তারা ওইভাবে ধরলো। তখন জিয়া রহমান কিন্তু এর ভিতরে ইন্ডিয়া গেলেন, ইন্ডিয়ান রাষ্ট্রপতির সাথে কথা বললেন, ইন্দিরা গান্ধীর সাথে কথা বলছেন। তখনও কিন্তু শেখ হাসিনা এবং শেখ রেহানা দুই বোনই ইন্ডিয়াতে আশ্রিত ছিলেন, আজকে যেমন আছেন ঠিক তখনও ছিলেন। এরপরও উনি ওখানে গিয়েছেন। এখন এমনও হইতে পারে যে উনি ওইখানে যাই হয়তো শেখ হাসিনার সাথে কথা বলেছেন, যোগাযোগ হইতে পারে, এটা গড নোজ, এটা আমিও জানি না, আপনিও জানেন না, কেউ জানেন না। বা এটা কি হয়েছে, এটা অনেক সময় অনেক কিছু বের হয় না। জোহরা তাজউদ্দিন আবার আওয়ামী লীগকে হাল ধরলেন, উনি আস্তে আস্তে এই করলেন। 1981 সালের মে মাসে শেখ হাসিনা দেশে আসলেন। এগুলো কিন্তু জিয়া রহমান যে মানে নিজ ইচ্ছায় আওয়ামী লীগকে ডেকে এনেছেন, আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাজনীতিক ধারক বাহক হিসেবে যারা আপনার জিয়া রহমানকে দেখেন যে উনি গণতন্ত্রর পুনঃপ্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগকে রাজনীতি শুয়ে, ওটা ভুল। জিয়া রহমান নিজের পাছা বাঁচানোর জন্য বা পিঠ বাঁচানোর জন্য বা ক্ষমতায় ধরে রাখার জন্য চিন্তা করলেন যে এই দুই ইসলামপন্থীর যন্ত্রণায় এমন অবস্থা হয়েছে, এখন সেকুলার এই আওয়ামী লীগের দরকার। কারণ হচ্ছে যে বাকশাল দেওয়া হবে না, বাকশাল অলরেডি দুই ভাগ। এইদিকে আবার ওই যে কি বলে আপনার জাসদ শক্তিশালী, ওইদিকে আবার কর্নেল তাহেরকে ফাঁসি দেবে। কর্নেল তাহেরের একটা বিশাল প্রভাব আছে সেনাবাহিনীতে। সব কিছু মিলে উনি দেখলেন যে আওয়ামী লীগের ডাকো, কোনো মতন ওনাদেরকে আইনা দাও, এরাই আস্তে আস্তে সব ঠিক করে দিবে। মানে এটা তো মোটামুটি আসার, আর শেখ হাসিনা আসার পরে আবার দলটারে গুছালেন, সবকিছু মিলে একটা জায়গায় পৌঁছালেন, আসলেই গিয়েছে। এরপরে নানাবিধ কারণে, দলীয় কোন্দলের কারণে জিয়া রহমান মারা গিয়েছিলেন, যেটা হচ্ছে যে ওই জামাতি পন্থী তো যে বিএনপিতে তখন থেকেই ছিল, ন্যাপ ছিল, ভাসানী ন্যাপ ছিল, অমুক ছিল তমুক ছিল। সেম পরিস্থিতি এখন। গত 17 মাসে জামাত কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে সমস্ত প্রশাসন থেকে শুরু করে কুলিমুদুর সব জায়গায় তাদের লোক আছে। আর জামাতই একমাত্র দল, যেমন আপনার আওয়ামী লীগের ভিতরে জামাত আছে, এটা বিশ্বাস করেন আর না করেন আপনার ব্যাপার। বিএনপির ভিতরে জামাত আছে, বিশ্বাস করেন না করেন সেটা বিএনপির ব্যাপার। কিন্তু জামাতের ভিতরে কোনো আওয়ামী লীগ বা বিএনপি নেই। তার মানে আওয়ামী লীগেও জামাত আছে, বিএনপিতেও জামাত আছে, কিন্তু জামাতের ভেতরে কোনো আওয়ামী লীগ বা বিএনপি নেই। ওরা ওই জাতের দল, সুতরাং ওরা জানে যে কখন কারে দিয়ে কি করতে হয়। কারণ আপনার প্রমাণ যদি চান যে কর্নেল ওলি দিনে রাতে জামাতের নাম বললে ওনার রক্ত জ্বলে উঠতো। যে কর্নেল ওলি জামাতের সাথে বিএনপির ঐক্য করার কারণে দল ছাড়ছিল, সেই অলি সাহেব কিন্তু জামাতে যোগ দিয়েছিলেন। মেজর আক্তার, যিনি জামাতের নাম শুনলে পারে না যে বন্দুক দিয়ে গুলি করে দিয়েছে, সেই বেটাও যায় জামাতে যোগ দিয়েছে। এই হচ্ছে যে জামাত। এখনো সর্বক্ষেত্রে জামাত আছে, যেটা বিএনপির তারেক রহমান সাহেব তো 100%ও জানবে না। আবার ওই যে ফুল পার্টি যারা আছে তাদের ভিতরে যে কত হাজার গুপ্ত জামাত আছে সেটাও জানবেন না। সুতরাং তারা কেউ ওনাকে শান্তিতে থাকতে দিবে না যতক্ষণ না
দেশটাকে ওনারা জামাতি মাইন্ডে নিতে হয়। ওই যে সেকেন্ড রিপাবলিক বলে, মানে এগুলো কাজ এখন বিএনপি দিয়ে করাতে, আর বিএনপি এই জায়গা থেকে বাঁচার জন্য হইল ওনারা আওয়ামী লীগকে স্পেস দিতে বাধ্য। কারণ তারেক রহমানের বাবা জিয়র রহমান উনিও সেম কাজটি করেছিলেন। এইবারও বিএনপি নিজে বাঁচার জন্য, কেউ মনে করেন না যে না বিএনপি আইসা আওয়ামী লীগের ছাত্রলীগের ব্যান্ড তুলে দিয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিষ্কার করে দিয়েছে, সুতরাং আওয়ামী লীগ ওইভাবে আসছে না। বিএনপি নিজের জীবন বাঁচানোর জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য মৌলবাদীদের এই অত্যাচার থেকে নিজেকে একটু মডারেট করার জন্য হইল আওয়ামী লীগকে স্পেস উনি দিতে বাধ্য। কিন্তু ওনার দয়ায় না, আওয়ামী লীগকে দিতে বাধ্য, কারণ দেশ সে এই অবস্থা। এর ভিতরে আপনার মার্চের 6 থেকে 9 তারিখ পর্যন্ত পল কাপুর আসতেছে, তার আগে একটা প্রেশার আছে, আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। কমনওয়েলথ তারাও বলেছে সিদ্ধান্ত নিতে হবে, আন্তর্জাতিক বিশ্ব সবাই বলতেছে সিদ্ধান্ত নিতে হবে। 23 তারিখে একটা মিটিং আছে এখানে, যেটা বব নামে একজন ব্রিটিশ এমপি, উনি একটা মিটিং ডেকেছেন, বিশ্বের বিভিন্ন দেশের সরকারে থাকা এমপিরা আসবেন, সেখান থেকে এই চাপটাই দেওয়া হবে, আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং এই যখন অবস্থা তখন কি করবে? তো এই অবস্থায় এখন দেখেন বিএনপি অলরেডি, আপনারা সবাই জানেন যে জামাত তাদেরকে চাঁদাবাজের দল হিসাবে প্রতিষ্ঠিত করছে। আর এই মুহূর্তেও দেখবেন আপনি এই বিএনপির পিছে কালকে থেকে আরও লাগবে। এতদিন দেখেন না যে তারেক জিয়া কোথাও গেছে, কেউ ঝাড়ু মারতেছে, ছবি তুলে আপনার ভিডিও পেয়ে দেখেন চাঁদাবাজ ঝাড়ু মারতেছে, মিটিংয়ে গেছে কোন চাঁদাবাজ সাথে আছে ওইটার ছবি। সুতরাং জামাতের সেই গুপ্ত ক্যামেরাম্যান কিন্তু চালু আছে, তারা বিএনপিকে আগামী 10 থেকে 12 দিনের মধ্যে নাস্তা নাবুদ বানায় ছাড়বে। আর সেইখানে যদি পুরোপুরি নাস্তা নাবুদ বানাইতে না পারে, বিএনপি যদি নিজেদের কন্ট্রোল করে ফেলতে পারে এই তারেক, তখন যা করবে কি, তারা বলে যে না এই বেটা তো ফালাইতে হবে, ফালাইতে হইলেও আওয়ামী লীগের দরকার, তখন জামাতও চাইবে। কারণ রাজনীতিতে আর জিও পলিটিক্সে স্থায়ী শত্রু নেই, স্থায়ী বিরোধী দল নেই। 90 সালে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই মিলা এরশাদকে ফালাইলো, ত্রিদলীয় ঐক্যজোট, 3 দলীয় ঐক্যজোট, জামাত, বিএনপি, আওয়ামী লীগ। 96 সালে আবার আওয়ামী লীগ জামাত জোট একসাথে, হাজার হাজার ছবি দেখতে পারবেন, যারা বিশ্বাস হয় না একটু দেখেন, একই স্টেজে। 2001-এ যাইয়া জামাত বিএনপি জোট, 2008-এ যায় সব। এখন সুতরাং বলা যায় না কি, এমনও হইতে পারে যে সবার সাথে সবাই, যতই আমরা বলি যে অমুক তমুক, সবার সাথে সবাই আবার ঐক্য হয়ে যেতে পারে। সুতরাং ওই যে যমুনায় যে জামাত ঢুকতে পারে নাই, এই রক্তক্ষরণ যেমন ওনাদের বন্ধ হবে না, তারেক জিয়াও ক্ষমতা হারানোর একটা রক্তক্ষরণ সার্বক্ষণিক চলবে। আর জামাত এটা চায় যে সার্বক্ষণিক রক্তক্ষরণ চলুক, আমাদেরকে ক্ষমতায় যেতে হবে। নির্বাচনটা ক্ষমতায় যাওয়ার সন্ধানে জন্য বিতর্কিত, হেন এই কোনো নির্বাচনের নিয়ে অনেক বিতর্ক হচ্ছে এবং হবে, কারণ বাংলাদেশের একটি বৃহত্তর অংশকে নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ভোট দিতে দেওয়া হয়, মানে আবার বলতেছি আনুষ্ঠানিকভাবে, অফিসিয়ালি তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হয় নাই, ভোট দিতে দেওয়া হয় নাই, তাই এটা বিতর্কিত। কিন্তু এই নির্বাচনটা দরকার ছিল। এই দেশে এই যে জামাত যে ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছিল এই দেশে, তারা যে একটা আবহাওয়া তৈরি করেছিল, তারা এমন মিউজিক দিয়েছিল তাদের বট বাহিনী, যে তারা এই বুঝি ক্ষমতায় চলে যায়। যদিও তারা আনঅফিসিয়ালি ক্ষমতায় ছিল, তারা অফিসিয়ালি ক্ষমতায় চলে যাবে বলে এরকম একটা আবহাওয়া তৈরি করেছিল, সেটাতে ছেদ পড়েছে। বাংলাদেশ সম্পর্কে সারা পৃথিবী ধরে নিয়েছিল যে এখানে একটি মৌলবাদী শক্তি ক্ষমতায় চলে আসতেছে, এরকম একটা বক্তব্য সারা পৃথিবীতে চলে গিয়েছিল, যে স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তিগুলি ক্ষমতায় আসতেছে। কিন্তু আমরা জানতাম বাংলাদেশের সাধারণ জনগণ তাদের অ্যাকসেপ্ট করবে না, সেটা প্রমাণিত হয়েছে। নির্বাচন সম্পর্কে আমার ব্যক্তিগত, অবশ্যই এটাকে আমি বিতর্কিত নির্বাচন মনে করি, কিন্তু আবার স্পষ্ট করে বলি, অনেকটা হয় যে পিঠে যদি টিউমার হয়, গলায় যদি ঘ্যাগ হয়, ওগুলো অপারেশনের দরকার আছে, সেই হিসেবে এই নির্বাচন হয়ে যাওয়া উচিত ছিল এবং হওয়া উচিত। জি। আর আমাদের এই দেশ এখন এমন একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে, যদি বিএনপি এবং আওয়ামী লীগ বা অন্যান্য যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, যারা বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা বিশ্বাস করে এই দেশে গণতন্ত্র থাকা উচিত, যারা গণতন্ত্র চর্চা করে, যারা কাগজপত্রেও গণতন্ত্র বিশ্বাস করে, যারা মনে প্রাণেও গণতন্ত্র বিশ্বাস করে,
তাদেরকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সেটা চর্চা করতে হবে। সেটা ছোট দল হোক, বড় দল হোক, মেজ দল হোক, অত্যন্ত বড় দল হোক, সবচেয়ে বড় দল হোক, তাদেরকে গণতন্ত্র চর্চা করতে হবে। যদি গণতন্ত্র আমরা চর্চা না করি, তাহলে এই মোল্লা আর মিলিটারি যে কোনো সময় এই দুই দলের উপরেই স্টিম রোলার চালাবে, যেটা আমরা অতীতেও দেখে আসছি, এখনো দেখে চলছি। দুধ কার দুধ, পানি কা পানি হয়ে গেছে। কে কার বন্ধু, কে কার শত্রু, কে কার প্রতিপক্ষ, কে কার রাজনৈতিক প্রতিপক্ষ। আবার বলতেছি, রাজনৈতিক প্রতিপক্ষ এক জিনিস, শত্রু আরেক জিনিস। এটা আমাদের বুঝতে হবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা প্রত্যেকে একে অপর রাজনৈতিক প্রতিপক্ষ, শত্রু নয়। কিন্তু যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা রাজনৈতিক দলগুলোর শত্রু, দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, ধর্মনিরপেক্ষতার শত্রু, বাংলাদেশের ৭২-এর সংবিধানের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু। কারণ যারা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং প্রকাশ্য বলে বেড়ায়, তারা যে দলেই ঢুকুক, তারা বিএনপিতে আসুক, আওয়ামী লীগে আসুক, জোট করেই আসুক, বা তারা গোপনেই ঢুকুক, কারণ আমরা এখন গুপ্ত একটা রাজনীতি দেখতেছি। এই যে স্বাধীনতা বিরোধী জামাত, তারা একটা কৌশল নিয়েছে। যেমন 25 বছর যখন কমিউনিস্ট পার্টি পাকিস্তান আমলে নিষিদ্ধ ছিল, তারা কিন্তু বিভিন্ন দলের ভিতরে উপদলে ঢুকে যেত ভিন্ন নামে। জামাত সেই কাজটা করতেছে। তারা প্রকাশ্যে একটা দল আছে, আপনি দেখেছেন জামাত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্র সংগঠনের বিজয়, সেটা নীলক্ষেত চাপে হোক আর যেভাবে হোক তারা দখল করলো। আপনি দেখেন সেখানে কিন্তু তারা লেখে নাই যে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল, এরকম কিছু লেখে নাই। তারাও কিন্তু সেখানে সাধারণ ছাত্র জনতা নাম দিয়েছিল। অর্থাৎ তাদের এই কৌশলটা অতি ভয়ঙ্কর। এটা আওয়ামী লীগকে বুঝতে হবে, বিএনপিকে বুঝতে হবে। এমনকি আমি মনে করি এখনো বিএনপির ভিতরে তারা তো ঘাপটি মেরে রয়েছেই, আমি মনে করি আওয়ামী লীগের ভিতরেও তারা কম হলেও সেখানে ঘাপটি মেরে রয়েছে। আপনি দেখেন কিছু কিছু আসনে, অনেক আসনে তারা ভোট জালিয়াতি করেছে, বা সেনাবাহিনী বা ইউনূস তাদের জালিয়াতি করার সহযোগিতা করেছে। কিছু কিছু আসন ছিল যেটা আমার জাজমেন্টে আছে, 4-5টা আসনে তারা ভোট পেয়েছে, ওগুলো জালিয়াতি করে নাই, ওগুলো তারা ভোট পেয়েছে, ফেল করেছে যদিও, কিন্তু সেখানে এত ভোট পাওয়ার কথা না। তার মানে কি, সেইখানে হয় এগুলো জামাতে বিএনপিতে ঢুকে আছে, অথবা এই জামাতি আওয়ামী লীগের ভিতরে ঢুকে আছে। আমি নামগুলো নিচ্ছি না সঙ্গত কারণে। সেই সমস্ত অঞ্চলে, যেমন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে একটি আসনের কথা বলি, সেইখানে তারা 30,000 প্লাস ভোট পেয়েছে, ফেল করেছে 30,000 প্লাস ভোট পেয়ে। সেখানে 30,000 ভোট পাওয়ার কথা না, জামাতে 30,000 ভোট নেই। কারণ একটা দলের, যেমন ধরেন বামপন্থী একটা লোক 30,000 ভোট পেয়ে গেল, সেটা তো অবিশ্বাস্য। তেমনি জামাতেরও সেখানে ওই আসনে অবিশ্বাস্য, কারণ তারা 30,000 ভোট পেতে পারে না। তাহলে এই লোকগুলো কারা? হয় আওয়ামী লীগের ভিতরে আছে, অথবা বিএনপির ভিতরে লুকিয়ে আছে ঘাপটি মেরে। এটা কিন্তু গণতন্ত্রের জন্য ক্ষতিকর। এরা মনে করেছিল যে খালি মাঠে গোল দিব, আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছি, বিএনপি তাদের বুদ্ধি কম, তাদের ভাষায়, যে এদেরকে হয় টাকা দিয়ে, না হয় লোভ দেখিয়ে, না হয় ভয় দেখিয়ে, অথবা ব্ল্যাকমেইল করে, অথবা কূট কৌশলে, অথবা জালিয়াতি করে বিএনপিকে ওভারটেক করে তারা ক্ষমতায় চলে যাবে। কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু এই স্বাধীনতা বিরোধী ৭১-এর খুনি ধর্ষকদের যে ক্ষমা করে নাই এবং ক্ষমা করবে না, এবারে কিন্তু এই 2024-এর এই নির্বাচনে কিন্তু সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। কারণ একেবারেই মাঠ খালি। জি, সরি, 2024-এর এই যে নির্বাচন, এই যে 12 তারিখের আমরা যে নির্বাচন দেখলাম, তারা 17-18 মাস কত আয়োজন করলো, কত টাকা দেশ বিদেশ থেকে আনলো, কিন্তু তারা বিজয়ী হতে পারেনি। আর বরং অনেকেই মনে করে তারা যে আসনগুলো পেয়েছে, এর অর্ধেকেরও বেশি আসন তাদেরকে এই সেনাবাহিনী আর ডক্টর ইউনূস ভোট বাক্সে সিল মেরেই তাদের আসার ব্যবস্থা। কারণ কেউ বিশ্বাস করবে না যে জামাত কোনোদিন 68টা সিট পাবে। কোনো যুক্তিতে এটা হয় না, কোনোভাবে হয় না। তারা যদি এই দেশে সুষ্ঠু নির্বাচন হয়, এখনো ধরেন আওয়ামী লীগ মাঠে নাই, ধরে নেন আওয়ামী লীগ মাঠ থেকে তুলে দিলাম, আওয়ামী লীগ নির্বাচন করবে না, এই অবস্থায় নির্বাচন করবে সুষ্ঠু, জামাত 20টার উপরে আসন পেতে পারে না, 10 থেকে 20টা। আর আওয়ামী লীগ যদি মাঠে থাকে, জামাত তো নীল হয়ে যাবে। এবার আগামীতে জামাত নীল হয়ে যাবে, আপনি নিশ্চিত। না না না, আপনি যে যুক্তিটা দিলেন, ওর তো এগুলো ভোট না, এগুলো তাদের সিল মেরে দেওয়া হয়েছে। আচ্ছা আপনি বলেন তো আমাকে, তারেক রহমানের সাথে ঢাকার একটি আসনে যে লোকটা ভোট পেয়েছে, মাত্র 4,000 ভোটের ব্যবধান, পৃথিবীর যারা, বাংলাদেশে যারা রাজনীতি সরে সরে কখ জানে, তারা এটা বিশ্বাস করবে এত ভোট পেতে পারে? তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 4,000 ভোট কম পেয়েছে, 4,000 সামথিং। মানে আর 4,000 ভোট পেলেই তারেক রহমান সেখানে ফেল ঢাকাতে। কোন ব্যক্তি, যে ব্যক্তিকে কেউ চিনে না, আপনি এটা বিশ্বাস করেন? এটা লজিকে হয়? তা আবার তারেক রহমানের সাথে জামাতের আমির তো নিজের কেন্দ্রেই ফেল করেছে, যদিও তাকে পাশ দেখানো হয়েছে, তার কেন্দ্রেই তো সে ফেল। তা আপনি মনে করেন যে লোকটার নাম জানে না,
চিনে না জানে না তাকে আপনি এতগুলো ভোট করতে আসলো। আচ্ছা, মির্জা আব্বাসের কেন্দ্রে কে দাঁড়িয়েছিল? সেই যে কচি কাছার আসরের যে ছেলেটা ইলেকশন করেছে, আমি আপনাকে লিখে দিতে পারি, ওকে বলেন তো এই ওয়াকার সাহেব যখন চলে যাবে বেরাকে, তারপর ইউনুস সাহেব যখন পালিয়ে যাবে অথবা তাকে ফাঁসিতে ঝুলানো হবে, মানে আফটার ইউনুস রিজিম, আপনি এই ডারবি নাসিরকে বলেন ঢাকাতে ওই মির্জা আব্বাসের যে ওয়ার্ড, ওইখানে ওয়ার্ডের কাউন্সিলর হয়ে আসতে বলেন তো দেখি সে পারে কিনা। সে তো এজেন্টই খুঁজে পাবে না। এত ভোট কই থেকে আসলো? এত ভোট কই থেকে আসলো? আপনি আমাকে বুঝিয়ে বলেন। ডারবি নাসিরকে তার নিজের এলাকায় জানতো ইলেকশন করাইতে, সে একটা মেম্বার হইতে পারে কিনা? আমরা তো এগুলো বুঝি সমীকরণ। তখন এগুলো থাকবে না। আপনি জামাতে আপনি বললেন যে আওয়ামী লীগ বিএনপির ভোট ভাগ হয়ে যাবে, জামাত চলে যাবে, এই তথ্য সঠিক নয়। কারণ তখন মানুষ জামাতকে ভোট দিবেই না। এক নম্বর হলো এখনো যা দিয়েছে তাও দিবে না। দ্বিতীয়ত জামাত তো ইলেকশনে তো এগুলো পাশ করতেই পারবে না, তো সে সাংগঠনিক ক্ষমতাই না। এগুলো তো জোর করে ভোট দিয়েছে, এগুলো ওয়াকার সাহেব ভোট ভরিয়ে দিয়েছে, এগুলো ইউনুস সাহেব ভোটের ব্যবস্থা করে দিয়েছে। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। আপনাকে দুইটা উদাহরণ দিলাম ঢাকাতে। একটা হলো ডারবি নাসির মির্জা আব্বাসের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আচ্ছা, তার সাথে যদি আওয়ামী লীগের হেভিওয়েট নেতার এরকম প্রতিদ্বন্দ্বিতা হইতো, একটা কথা ছিল। তারপর তারেক রহমানের সাথে যদি বিএনপির কোনো হেভিওয়েট নেতার, এমনকি জামাতের কোনো হেভিওয়েট, মনে করেন সেখানে জামাতের আমির ইলেকশন করতেছে, তাও একটা কথা ছিল যে এত ভোট পায়। ক্যান্টনমেন্টের ভিতরে এত ভোট কই থেকে আসে? 17 এরিয়াতে এত ভোট জামাতের কই থেকে আসে? এগুলো আমরা বুঝি না। ধরে নেন সে 5,000, 10,000, 20,000 পাইতে পারে, এত ভোট কই থেকে আসলো? এটা নির্ভর করতেছে বিএনপির রাজনৈতিক মেরুদণ্ড কতটুকু শক্ত। বিএনপির যদি রাজনৈতিক মেরুদণ্ড শক্ত থাকে, অনেকগুলোকে বিচার আওতায় আনতে হবে তাকে। যেমন আলী রিয়াজ সংবিধান কাটাছেড়া করার জন্য তাকে আপনাকে বিচারে মুখোমুখি করতে হবে। কারণ আলী রিয়াজ কে? যে লোকটা ভোট দিতে আমরা দেখলাম, আমরা ইউনুসকেও দেখলাম ভোট দিতে, যদিও তার পাসপোর্ট 4টা দেশের, আমরা এরকম বিদেশি নাগরিকদেরও ভোট দিতে দেখলাম। আলী রিয়াজ ভোট দিল না কেন? দেখেছেন কি তার ছবি? কেউ দেখেনি। তাহলে যে লোকটা ভোট নিজেই দিল না, যে এই বাপ্পারাজের হেনা ভোটের জনক, যাকে এখন সংবিধান হাবা বলা হয়, এই সংবিধান হাবা, তাকে কেউ সংবিধান বাবা বলে, আর ভাই সংবিধান বাবা তো তাকে ইজ্জত দেওয়া হয়, এটা সংবিধান হাবা। ডক্টর মঞ্জুরে খোদা টরিক বলেছেন যে তিনি তার ছাত্রর সাথে এই সংবিধান হাবাকে বসতে বলেছেন, যে সংবিধান কিরকম বুঝে আমার ছাত্রর সাথে বসুক, আমি একটু দেখতে চাই। থালি রিয়াজ নাকি আলী রিয়াজ, তাকে সেই দেশের নাগরিক কিনা, তাকে নিয়ে আসছেন আপনি সংবিধান কাট সেট করতে? এটা তো হবে না। এগুলো বিএনপিকে মনে রাখতে হবে। সুতরাং অনেক মানুষকে যারা এখানে হত্যা করেছে, আপনি জানেন যে শ্রীলঙ্কায় একজন তাদের সেই আন্দোলনের সময় একজনকে মেরে ফেলেছিল, তার ফাঁসি হয়েছে, তার মৃত্যুদণ্ড হয়েছে। আইনের শাসন আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। তারেক রহমান যদি ইনডেমনিটি বলবৎ রাখে, তাহলে সমস্ত দায়ভার তারেক রহমানের কাঁধে চাপবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস তার নিজস্ব গতিতে চলে। ইতিহাস